খাইয়ে খাসির মতো শরীর বানাইছে কয়দিনে, ব্যাপার না। আবার নিয়মিত ব্যায়াম করাইলে ফিট বানাবো। বাইক থামিয়ে কয়েকবার আনন্দীকে ঝাঁকাতে থাকে অভি, কিন্তু কোনো সাড়া মেলে না তার। মাথাটা একদিকে হেলে পড়ে যাচ্ছে আনন্দের, নিঃশ্বাস চলছে ঠিকই, কিন্তু জ্ঞান ফেরার কোনো লক্ষণ নেই। অভি বিরক্তিতে দাঁত চেপে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এভাবে বাইক করে তাকে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল তার পক্ষে। তার উপর অবচেতন শরীর পুরো ভার এসে পড়ছে অভির উপর। আগের চেয়েও আরও ভারী লাগছিল আনন্দীকে। অভি বিরক্তিতে মুখ আবারও তাকায়, তাক ঝাঁকায় আমার বান্দি। কোনো উত্তর মেলে না। তারপর গালে হালকা চাপড় মতো দিতে দিতে বলে, এ মুটকি, মুটকি রে, উঠ রে মুটকি। আনন্দী নিস্তেজ হয়ে পড়ে থাকে। অভি এবার হাঁপাতে হাঁপাতে বলে, তোর মতো খাসিকে কোলে নিলে আমার দম বাইর হয়ে যাব। তার উপর কয়েকদিন ধরে ব্যায়াম করিনি, তবু কোনো নাড়াচাড়া নেই। কয়েক সেকেন্ডে বিরক্ত চোখে তাকিয়ে থাকার পর হঠাৎ বাইকের পাশে রাখা পানির বোতলটা হাতে নেয় অভি। তারপর কোনো রকম চিন্তা না করে পুরো পানির বোতল ঢেলে দেয় আনন্দের মুখে। ঠান্ডা পানিতে ভিজে কেঁপে ওঠে আনন্দের শরীর। ধীরে ধীরে চোখ খুলতে থাকে আনন্দী। মাথার ভেতর কেমন ঝ্যাপসা ব্যথা, চারপাশে সব কিছু দুলে দুলে উঠছে। কয়েক সেকেন্ড লাগবে বাস্তবে ফিরতে তার। তারপরে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বুকের ভেতরটা ধক করে ওঠে অভি। রাস্তায় হালকা আলোয় তাকে অদ্ভুত ভয়ঙ্কর লাগে। কালো টি শার্ট, এলোমেলো চুল, ঠান্ডা চোখ, যেন মানুষ না, কোনো বিপদ দাঁড়িয়েছে সামনে। অভিকে দেখা মাত্র ধরপড় করে উঠে বসে আনন্দী। আতঙ্ক পিছিয়ে যেতে গিয়ে প্রায় বাইক থেকে পড়ে যাচ্ছিল সে, কিন্তু পড়ার আগে অভি দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলে। এক ঝটকায় আবার নিজের সামনে টেনে আনে। বিরক্ত গেলে বলে, আমারে কি চোখে পড়ে না তোর? এত পালাই পেলেই করস কেন? আনন্দে উত্তর দেয় না। তার বুক দ্রুত ওঠানামা করতে থাকে। চোখে তখন কেবল ভয় আর ঘৃণা জমে আছে। হঠাৎ ঝুঁকে পড়ে অভির হাতে শক্ত করে কামড় বসে সে, একদম হিংস্রভাবে। নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে আনন্দে, কিন্তু অভি হাত সরায় না। না চিৎকার করে, না রাগ দেখায়, শুধু স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে, যেন এই ব্যথা তার কাছে কিছুই না। কয়েক সেকেন্ড পর হাঁপাতে হাঁপাতে কামড় দেওয়া ছেড়ে দেয় আনন্দী। চোখ লাল হয়ে গেছে তার, শ্বাস কাঁপছে। সেদিনের সব কিছু আবার মাথার ভিতরে ফিরে আসে। সেই ঘর, সেই ভয়, যে মানুষটা তাকে একটা দুঃস্বপ্নের মধ্যে ফেলে দিয়েছিল, তাকে কীভাবে সহ্য করবে সে? কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি ঘৃণা করি আপনাকে। অভির চোখে পলক পড়ে না। খুব স্বাভাবিক গলায় বলে, সমস্যা নেই। এই উদাসীন উত্তরটা যেন আরও বেশি ভেঙে দেয় অভিকে। অভি আসলে কী চায় সেটা একমাত্র অভিই জানে। আবার চোখ চোখ আবার ভিজে ওঠে, আমাকে ছাড়ুন, আমি বাড়ি যাব। আনন্দে আবার হাত ছাড়ানোর চেষ্টা করে, শরীর কাঁপছিল তার। অভি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, অদ্ভুত এক দৃষ্টি। তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দেয়। মুহূর্তের জন্য থমকে যায় আনন্দী, যেন বিশ্বাস করতে পারছিল না এত সহজে ছেড়ে দিয়েছে তাকে। সন্ধ্যার ফাঁকা রাস্তায় দুজন মানুষ দাঁড়িয়ে থেকে মুখোমুখি। একজনের চোখে ভয়, আরেকজনের চোখে এমন এক নেশা, যেটা ভয়ঙ্করভাবে শান্ত। নিচে পড়ে থাকা ব্যাগটা কাঁধে তুলে দ্রুত সামনে পা বাড়ায় আনন্দী। তার একটাই চিন্তা, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে যেতে হবে। কিন্তু দু কদম যেতে আচমকা পিছন থেকে হাত টেনে ধরে অভি। এক ঝটকায় তাকে পুরনো ভাঙাচোরা দেওয়ালের সাথে চেপে ধরে। আনন্দী ব্যথায় কেঁপে ওঠে। দেওয়ালের রুক্ষ অংশ গায়ে বিঁধতে থাকে, আর অভির মুখে ফুটে ওঠে তৃপ্তির একটা হাসি ফুটে ওঠে। খুব ধীরে আনন্দের এলোমেলো চুলে কানের পাশে গুজে দেয়। তারপর ঝুঁকে এসে নিচু গলায় কানে কানে বলে, মানে বাড়িতে গিয়ে চ্যাট জিবি মারিস বোকাচন্দ্র। আনন্দী কিছু বুঝতে পারে না প্রথমে, বিভ্রান্ত চোখে তাকিয়ে থেকে অভির দিকে। এ কোন ভাষায় কথা বলছে সে? না গান গাইলো, নাকি অন্য ভাষায় তার ক্ষতি করবে এটা বোঝালো। আনন্দের বুক ধীরে ধীরে কাঁপতে থাকে। মনে হতে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আজ অন্যরকম। অভির চোখে তখন অদ্ভুত এক ঘোর লাগার নেশা। সে ধীরে ধীরে আরও কাছে ঝুঁকে আসে, এতটাই কাছে আনন্দে তার গরম নিঃশ্বাস পর্যন্ত অনুভব করতে পারে। কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে থাকে তার চোখের দিকে, তারপর নিচু কর্কশ গলে বলে, তোরে মন ভরে দেখতে চাই আমি। কপাল কুঁচকে মুখ ঘুরিয়ে নেয় আনন্দী।
স্পষ্ট বিরক্তি আর অস্বস্তি জমে এসে তার চোখে মুখে। যেন অভির দিকে তাকাতেও ঘৃণা লাগছে। অভি কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তারপর ধীরে ধীরে এক হাতে দেওয়ালে উপরে তুলে আনন্দীকে আটকে ফেলে, আর এক হাত দিয়ে আলতো চাপ দিয়ে তার গাল ধরে আবার নিজের দিকে ফিরিয়ে আনে। আনন্দের শ্বাস কেঁপে উঠছে। অভি খুব কাছে ঝুঁকে নিচু গলায় বলে, তোর শরীরে প্রতিটি ভাঁজ দেখার ইচ্ছে আমার। আনন্দের চোখ মুহূর্তে ঘৃণায় ভরে ওঠে। কর্কশ গলায় বলে, ধর্ষণ করার সময় দেখেননি? কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ হয়ে যায় অভি। তারপর ধীরে ধীরে আনন্দের গাল চেপে ধরে মুখটা নিজের দিকে তোলে। এলোমেলো চুল সরাতে সরাতে নিচু স্বরে বলে, আনব্লক কর। অসম্ভব। করবি না? না। পরক্ষণে পকেট থেকে একটা ফোন বের করে একটা ভিডিও চালু করে অভি। ভিডিওটা দূর থেকে দেখা যায় আনন্দের বাবার দিকে তাক করা আছে একটা রিভলভার। দৃষ্টি দেখে আনন্দের বুকের ভেতরটা জমে ওঠে, চোখ বড় বড় হয়ে যায়। পরের মুহূর্তে ঘৃণায় থুতু মারে অভির মুখে। তুই কি মানুষ? অভি খুব ধীরে জিভ দিয়ে ঠোঁট ভিজায়, তারপর হালকা হাসে। পয়দা হওয়ার সময় তো ডাক্তার গেছিল মানুষ, কেন? তুই কি জিন দেখতেছিস? আনন্দের চোখ ভিজে ওঠার আগে 100টা শয়তান মরে তোর মতো একটা অভি তৈরি হয়। অভি ঠোঁটে হাসি আরও গভীর হয়, তাতে কোনো সন্দেহ নেই। তারপর খুব স্বাভাবিক গলায় বলে, এখন বল বাপের মরা মুখ কবে দেখবি? কথা শুনে আনন্দের বুক কেঁপে ওঠে, চোখ ভরে পানি চলে আসে। সে জানে না এই মানুষটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। অভি হাসতে হাসতে আবার বলে, যেই শরীর আমি দেখেছি ওই শরীর দুনিয়ার আর কেউ দেখবে না। অভির হাত চলে যায় আনন্দের কোমরে, তাকে শক্ত করে ধরে বলে, তোর জন্য মানুষ মরবো অনেক, নিজে না মারলেও লোক ভাড়া কইরে মারাবো। আপনার কাজ এর থেকে বেশি কিছু আশা করি না। তুই কি চাস নিজে মরি? ওটা পারবো না। আজ অবধি আমি কাউরে মারিনি। তুই বললে 100টা খুন করতে পারবো। কপাল কুঁচকে সন্দেহ ভরা চোখে তাকায় আনন্দী। তার চোখ মুখে স্পষ্ট অবিশ্বাস। কয়েক সেকেন্ড অভির দিকে স্থির তাকিয়ে থেকে ঠান্ডা গলা বলে, সত্যি আমি বলে মারবেন? অভি ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। একবার বইলা তো দেখ। আনন্দের চোখ মুখ মুহূর্তে শক্ত হয়ে যায়। ঠান্ডা গলায় দাঁত চেপে বলে, নিজেকে মানুন, এটা পারবেন? আনন্দের গালটা শক্ত করে ধরে হঠাৎ চুমু খায় অভি। আচমকা এহেন আচরণে কেঁপে ওঠে আনন্দে। সে সরে যাওয়ার চেষ্টা করতে অভি তাকে আরও কাছে টেনে এনে তারপর কপালে কপাল ঠেকিয়ে রাখে আনন্দের কপালে। দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যেতে থাকে। অভির চোখে তখন অদ্ভুত এক উন্মাদনা, যেন ভালোবাসা আরও ভয়ঙ্কর অধিকারবোধ একসাথে জড়িয়েছে সেখানে। খুব নিচু গলায় বলে, আমি মরে গেলে তোর বাচ্চা বাপ ডাক ডাকবে কারে? কথাটা শুনে জমে যায় আনন্দে। তার বুকের ভিতর ধক করে ওঠে, চোখ কাঁপতে থাকে, যেন কেউ হঠাৎ তার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নটার নাম উচ্চারণ করে ফেলছে। অভি স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে, আর আনন্দে নিঃশ্বাস নিতে ভুলে যায় কয়েক সেকেন্ডের জন্য। এখন চিন্তা করে দেখ কী করবি। আনন্দে কিছুক্ষণ কাঁপতে কাঁপতে তাকিয়ে থাকে তার দিকে, তারপর ভাঙা গলা বলে, কী চান আপনি? অভি সঙ্গে সঙ্গে তৃপ্তির ঝিলিক দেখা যায়। এই তো লাইনে আসছস, আজকে থেকে তুই আমার প্রেমিকা। অসম্ভব। এখন কি শরীর সিল মারলে সম্ভব হইব? আপনি কারো প্রেমিক হওয়ার যোগ্য নন, ড্যাশ আপনি। আনন্দের কথা শেষ হওয়া মাত্র আচমকা আনন্দের মাথার পাশের দেওয়াল সজোরে ঘুষি মারে অভি। ধপ করে শব্দ হতে কেঁপে ওঠে আনন্দী। দেওয়াল পর্যন্ত কেঁপে উঠছিল যেন। ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে সেই মুহূর্তে। অভির শ্বাস তখন ভারী হয়ে ওঠে। পরক্ষণে দু হাতে আনন্দের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে ওঠে, আমি তোর অনুমতি চাইছি না, জানাইতেছি। আরও কাছে ঝুঁকে আসে সে। ডিসিশন ফাইনাল। আনন্দের বুক কাঁপতে থাকে, কিন্তু এবারে চোখ নামায় না। অভি দাঁত চেপে আবারও বলে, আজকে সারা রাত ভাববি, কালকে উত্তর দিবি। কথাগুলো বলে হঠাৎ তাকে ছেড়ে দেয় সে। তারপর বাইক দিয়ে এগিয়ে যায়। ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে আবার একবার ঘুরে তাকায় আনন্দের দিকে। কঠিন বলে বলে, বাসায় গিয়ে আনব্লক করবি আর আমাকে প্রেমিক হিসেবে গ্রহণ করবি। পরের মুহূর্তে বাইকের তীব্র শব্দ তুলে রাস্তা কেটে চলে যায় অভি। ধোঁয়ার শব্দ মিলিয়ে যেতে ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়ে থাকে আনন্দে। কয়েক সেকেন্ড স্থির থাকে, তারপর ধীরে ধীরে কপাল কুঁচকে ফিসফিসে বলে, প্রেমিক? তার চোখে তখন ঘৃণা জমে এসেছে। একটা ধর্ষণকারী কখনো প্রেমিক হতে পারে না। শ্বাস কেঁপে ওঠে তার। নরপিশাচ পশু, তোর জায়গা জেলে।
কোনোরকম একটা রিকশা নিয়ে বাড়ির পথে রওনা দেয় আনন্দে। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। শহরের কোনো অলিগলি কোন অচেনা অন্ধকারের গলিতে অভি তাকে নিয়েছিল সেটাই সামান্য ধারণা নেই তাই। মাথার ভেতর এখন সব কিছু কেমন এলোমেলো লাগছে। রিক্সাওয়ালার কাঁপুনির সাথে সাথে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেতে থাকে তার মনে। একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কীভাবে? বাড়িতে ঢুকতে শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন। মা উৎকণ্ঠিত চোখে তার মুখের দিকে তাকিয়েছিল। কোথায় ছিলে? ফোন ধরছিলে না কেন? ঠিক আছে কিনা এক নাগাড়ে জিজ্ঞাসা করতে থাকে। বাবা চুপচাপ দাঁড়িয়ে শুধু মেয়ের মুখটা পড়ার চেষ্টা করে। সব মিলিয়ে ভীষণ ক্লান্ত আর আর বিরক্ত লাগে নিজেকে। তবুও নিজেকে সামলে নেয় সে কোনো রকমে মাকে বুঝিয়ে বলে কোচিংয়ে একটু ঝামেলা হয়েছিল। এরপর রাতের খাবার খেয়ে কিছুক্ষণ বাবার পাশে বসে গল্প করে। সেই মুহূর্তগুলো যেন নিজেকে স্বাভাবিক প্রমাণ করার প্রাণপণে চেষ্টা চালাতে থাকে আনন্দে। এর মাঝে অভির হুমকির কথা ভুলেই গেছিল সে। মনে হচ্ছিল আজ আর কিছু হবে না। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে ধীরে ধীরে ঘুম নেমে আসে তার চোখে। রাত তখন গভীর নিস্তব্ধ। হঠাৎ কারো পায়ের কাছে বরফহীন কিছুর স্পর্শ অনুভব করতে ঘুম ভাঙে আনন্দের। প্রথমে আদৌ ঘুমে ঠিক বুঝে উঠতে পারে না। কপাল কুঁচকে হাত বাড়িয়ে ফোনটা জ্বালায়। তারপর কাপা হাতে ফ্ল্যাশলাইট অন করে। আর পরের মুহূর্তে বুক ফাটল, চিৎকার বেরিয়ে এসে তার গলা থেকে। বিছানায় বিশাল একটা সাপ কুণ্ডলে পাকিয়ে আছে, আর একটা ধীরে ধীরে বালিশের পাশ বেয়ে এগোচ্ছিল। মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে এসে আনন্দের গলা শুকিয়ে এসে নিঃশ্বাস আটকে যেতে চাইছে। চিৎকার করতে করতে বিছানা থেকে লাফিয়ে যেয়ে নেমে দরজা খুলে বাইরে ছুটে যায়। তার সেই আতঙ্ক ভরা চিৎকারে ঘুম ভেঙে যায় পুরো বাড়ির। আকরাম সেবক আর আয়েশা শেখ দৌড়ে বেরিয়ে আসেন। আনন্দে কাঁপতে কাঁপতে নিজের রুমের দিকে আঙুল তুলে দেখান। বাবা সাহস করে ঘরে ঢুকতে স্তব্ধ হয়ে যান। আনন্দে বিছানার পর বিশাল সাপ ধীরে ধীরে নড়ছিল। দৃশ্যটা দেখে আয়েশা শেখের মুখ দিয়ে চাপা আর্তনাদ বেরিয়েছে। আকরাম শেখ বুক পর্যন্ত কাঁপছিল। মেয়ে যে অলৌকিকভাবে বেঁচে গেছে এটাই তখন সবচেয়ে বড় বাস্তবতা। মুহূর্তের মধ্যে বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে পেস্ট কন্ট্রোলকে ফোন করা হয়, খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘরের নিস্তব্ধতা ভেঙে বাড়ি জুড়ে শুরু হয় ছোটাছুটি, আতঙ্ক আর উৎকণ্ঠতা। সারা রাত বাড়ির প্রতিটি কোণা কোণা খুঁজে সাপ বের করতে থাকে লোকজন। একটা, দুটো, তিনটা, যেন অন্ধকারের ভেতরে থেকে বিষাক্ত আতঙ্ক বেরিয়ে আসছিল একের পর এক। পুরো বাড়ি পরিষ্কার করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও ভয় কাটে না আনন্দের। এর মাঝে কয়েকবার নিজের পা ধুয়ে ফেলেছে সে। তবু মনে হচ্ছিল যেন ঠান্ডা আঁশগুলো কিছু তার পায়ে ঘেঁষে আছে। ভেতরের আতঙ্কটা যেন চামড়ার নিচে ঢুকে বসে আছে। প্রেস কন্ট্রোলের লোকেরা চলে যাওয়ার পর আবারও পুরো বাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সবাই। অবশেষে নিশ্চিত হওয়া যায় আর কোনো সাপ নেই। কিন্তু আনন্দী আর নিজের রুমে ফিরতে পারে না। সেই বিছানার দিকে তাকানোর সাহস পর্যন্ত হচ্ছিল না। তাই চুপচাপ গেস্ট রুমে গিয়ে বসে পড়ে সে। হাঁটু জড়িয়ে বিছানায় এক কোণে বসে থাকে অনেকক্ষণ। বাইরে সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। আর ভেতরে ভেতরে তাকে কুড়ে কুড়ে খেতে থাকে এক অদৃশ্য ভয়। ঠিক তখনই ফোনে টুং করে একটা মেসেজ আসে। আননোন নাম্বার থেকে মেসেজ। কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নেয় আনন্দে। মেসেজ ওপেন করতে বুকের ভেতরটা আবার ঠান্ডা হয়ে আসে। আনব্লক করবি নাকি গোটা দশেক সাপ পাঠামু আরও? এইবার কিন্তু বিষে ভরপুর থাকবে। মেসেজটা দেখে আনন্দে বুঝে যায় এটা অভির কাজ। তাকে সব জায়গা থেকে ব্লক করেছিল বলে এতদূর এসে গেছে। সরাসরি বাড়িতে সাপ পাঠিয়েছে। অভির ভাষ্যমতে সাপগুলো বিষ ছিল না। যদি থাকতো ভাবতেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আসে আনন্দে। মানুষটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সে ধীরে ধীরে বুঝতে পারছিল সে। তবু অদ্ভুতভাবে এবার ভয় কমে আসে। কারণ সে নিশ্চিত হয়ে গেছে এটা অভির কাজ। আর অভি চাইলে তাকে ভয় দেখাবে, কিন্তু এখনই মেরে ফেলবে না। এই বিশ্বাস থেকে হয়তো সাহস ফিরে পায় আনন্দে। চুপচাপ নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর একে একে জানলা, বারান্দা, দরজা সব আটকে দেয়। যেন পুরো পৃথিবী থেকে নিজেকে আলাদা করে ফেলতে চাইছে। এরপর ফোন হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। শেষমেশ হোয়াটসঅ্যাপে গিয়ে অভিকে আনব্লক করে দেয়। আনব্লক করতে প্রথমে মেসেজ পাঠায় জানোয়ার। মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই আসতে শুরু করে। স্ক্রিনে ভেসে ওঠে টাইপিং। মূলত অভির নাম্বারটা আনন্দী পশু নামে সেভ করে রেখেছিল। কারণ অভির ফোনে সে দেখেছিল অভি তার নাম্বারে কাল নাগিনী দিয়ে সেভ করে রেখেছে। তাই সে পশু দিয়ে সেভ করে রেখেছে। কয়েক সেকেন্ড পর রিপ্লাই আসে,
বেশি কথা কইলে এবার কিন্তু নিজের অজগর নিয়ে হাজির হমু বান্দি। মেসেজটা পড়ে কপাল কুঁচকে যায় আনন্দে। বিরক্তি নিয়ে টাইপ করে, তুই নিজে একটা কালসাপ, আবার অজগর পালতে গেলি কেন? ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর আসে, এই অজগর সেই অজগর না সোনামণি, লাইভে দেখামু, দাঁড়া। কথার ইঙ্গিত বুঝতে বিরক্তিতে চোখ বন্ধ করে ফেলে আনন্দে। জানোয়ার লিখে আবার ব্লক করে দেয় অভিকে। গত রাত থেকে এক ফোঁটা ঘুম হয়নি তার। চোখ জ্বলছিল ক্লান্তিতে, মাথাটা ভারী লাগছে ভীষণ। তাই ফোনটা পাশে রেখে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে আনন্দে। এবার অন্তত ঘুম দরকার। অন্যদিকে আনন্দের রিপ্লাই পেয়ে ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে অভি। আবার মেসেজ পাঠাতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারে আবার ব্লক করে দিয়েছে। কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থেকে হঠাৎ হেসে ওঠে অভি। দুপুরে গরমে গ্যারেজের ভেতরে উদাম গায়ে শুধু মুন্ডুটা পরে বসেছিল, হাতে জ্বলন্ত সিগারেট, চুলগুলো আগের মতো পিছনে বাঁধা। এই ভর দুপুরে তার মুখে অদ্ভুত এক তৃপ্তির হাসি। সামনে বসে থাকা সাঙ্গপাঙ্গরা বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল। অভির এই হাসির কারণ কেউ বুঝতে পারছিল না, তাই শেষমেশ সবাই চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে শুধু তার দিকে তাকিয়ে। কিন্তু এত গরমে কিভাবে আসছে? গ্যারেজের ভেতরটা তখন ধোঁয়ার গরমে ভারী হয়ে আসছে। পুরনো ফ্যানটা কটকট করে শব্দ তুলছিল মাথার উপর, কিন্তু তাতে গরম কমার বদলে যেন বিরক্তিই বাড়ছিল আরও। অভি মাচাতে আধা সহায় বসে ফোন স্ক্রল করছিল, ঠোঁটের কোনো অদ্ভুত এক চাপ হাসি। ঠিক তখনই পাশ থেকে কবি দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় গলা বলে উঠল, প্রেম প্রেম ভাব প্রেমিকার অভাব। কথাটা শুনে ফোন থেকে চোখ তুলে না অভি। আঙ্গুল চালাতে চালাতে নির্লিপ্ত স্বরে বলে, আর কয়টা প্রেম করবি তুই? তার কথা শেষ হতে ডিজে শাহিদুল গলা খাঁকড়ি দিয়ে সামনে আসে, চোখে মুখে দুষ্টুমি। ওর প্রেম আর পাত দুটোই এক ভাই। গ্যারেজের সবাই কৌতূহল হয়ে তাকায় তার দিকে। শাহিদুল এবার সিগারেটে টান দিয়ে গম্ভীর মুখে বলে, হুট করে আসে ফুট করে চলে যায়। এক সেকেন্ড নীরবতা, তারপর পুরো গ্যারেজ ফেটে পড়ে হাসি। অস্ত্রমামুন হাসতে হাসতে মাথা নিচু করে ফেলে। নোবেল হাঁটুতে চাপড় মারে। ঘাতক সুমেন তো দেওয়ালে মাথা ঠেকে হাসছিল। কিন্তু কবির মুখ মুহূর্তে কালো হয়ে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর কোমরে হাত রেখে বিরক্ত চোখে তাকায় ডিজে সাইদুল। উহ, ড্যাশ ছেলে একটা। তার কণ্ঠে চিরচেনানি মেরিটাল। এত জ্বালায় রে, উফ বাবা, মরে যাই মরে যাই। বলতে বলতে নাটকীয় ভঙ্গিতে নিজের বুক চেপে ধরে কবি, আর তাতেই আবার হাসির রোল ওঠে চারিদিকে। কবির এই স্বভাবটা সিন্ডিকেটের বেশিরভাগ মানুষের কাছে বিরক্ত, বিশেষ করে স্মার্ট নোবেলের কাছে। নোবেল মাঝে মাঝে সত্যি ইচ্ছে করে কবিকে ধরে ঝাঁকিয়ে তার এই মেলি ভাবটা বের করে দিতে, কিন্তু পারে না, কারণ একটাই, কবি অভির পছন্দের মানুষ। আর অভির পছন্দের কাউকে অপমান করার সাহস এই দলের কারণেই। তাই সবাই বিরক্তি চেপে তাকে সহ্য করে দেয়। অভি অবশ্য এসব দেখে চুপচাপ হাসে, ফোনের স্ক্রিনে চোখ রেখে সিগারেটের ধোঁয়া ছাড়ে ধীরে ধীরে। গ্যারেজের এই বিশৃঙ্খলা পাগলাটে পরিবেশ যেন সবচেয়ে আপন জায়গা। কিছুক্ষণ চুপচাপ থাকে অভি, ফোনের স্ক্রিনে চোখ থাকলেও মাথার ভেতর অন্য কিছু চলছিল। তারপর হঠাৎ সোজা হয়ে বসে নিচু গলায় বলে, আমার 20টা নতুন সিম লাগবে। আর কয়টা ফোন এখনই? কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকায়। কেউ বুঝতে পারে না হঠাৎ এতগুলো ফোন আর সিম দিয়ে কী করবে। তবে একটা বিষয় ভালো করে জানে অভি, অভি যখন শান্ত গলায় কিছু চায় তখন ব্যাপারটা খুব জরুরি, খুব জরুরি। তাই আর কেউ প্রশ্ন করে না। যার যার ফোন বের করে এগিয়ে যায় সবাই। কারো ফোনে দুটো সিম, কারোটায় একটা। নোবেল তো তড়িঘড়ি করে গ্যারেজের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে পাশের চায়ের দোকানে রহিম কাকা আর তেলে ভাজা সমরেশ দাদার ফোন নিয়ে। মুহূর্তের মধ্যে সামনে ছোটোখাটো মোবাইলের স্তূপ পড়ে যায়। অভি একবার চারপাশে ঠোঁট তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি টানে, তারপর একটার পর একটা ফোন হাতে তুলে নিতে শুরু করে। ওদিকে দীর্ঘ ক্লান্তির পর সবেমাত্র ঘুমের ভিতর ডুবে যাচ্ছিল আনন্দী। চোখ বন্ধ হয়ে আসছিল ধীরে ধীরে। ঠিক তখনই ফোনের রিংটোন ধড়ফড়িয়ে ওঠে। বিরক্তিতে তার নিয়ে ফোনের দিকে তাকায়, অচেনা নাম্বার। কিছুক্ষণ দ্বিধা করে কল রিসিভ করতে বুকের ভিতরটা ধক করে ওঠে। অভি। ওপাশ থেকে কর্কশ পরিচিত কণ্ঠস্বর ভেসে এসে, আনব্লক কর। কল কেটে যায়। কয়েক সেকেন্ড পর আবার ফোন বাজে, আরেকটা নতুন নাম্বার। জলদি করতে আবার, জলদি কর, আনব্লক কর। আবার কল কেটে যায়, তারপর আবার আরেকটা নাম্বার। ফোন অফ করবি না, খবর আছে। একটার পর একটা কল আসতে থাকে, প্রতিটি কলে অভির একই গলা,
একই চাপা হুমকি, আনব্লক কর, না হলে বাসায় আসবো, ফোন অফ করলে ভালো হইবে না। কিছুক্ষণের মধ্যে বিরক্তি আর ক্লান্তিতে মাথা ধরে আনন্দে মনে হচ্ছিল লোকটা ইচ্ছে করে তাকে পাগল বানিয়ে ছাড়বে। শেষমেশ বিরক্তিতে দাঁত চেপে সব জায়গা থেকে আনব্লক করে দেয় অভিকে। আর আশ্চর্যজনকভাবে তারপর সব শান্ত, আর কোনো কল আসে না। আনন্দে হাঁপ ছেড়ে বালিশে মাথা রেখে ঠিক তখনই ফোনে ভিডিও কল ভেসে আসে অভি। স্ক্রিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে যায়। প্রথমে ধরবে না ভেবেছিল, আঙ্গুলে কয়েকবার রিজেক্ট বাটনে গিয়ে থেমে যায়। শেষমেশ বিরক্ত নিয়ে কল রিসিভ করে আনন্দে। ভিডিও কল রিসিভ করতে স্ক্রিন জুড়ে ভেসে ওঠে অভির মুখ। অল্প আলোয় তার চোখ দুটো আরও গভীর ছিল, ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসি। বান্দি, একটু ভালোবাসার কথা কর না, শুনতে মন চাইছে। কণ্ঠে অদ্ভুত কোমলতা, যেন এই মানুষটা বছরের পর বছর তাকে ভয় দেখায়নি, ভেঙে দেয়নি। আনন্দের সঙ্গে সঙ্গে কিছু বলে না, কয়েক সেকেন্ড চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে তারপর ধীরে খুব শান্ত করে বলে, এভাবে ফোনে বললে হবে না, আপনি আসুন, সামনে দাঁড়িয়ে বলবো। কথাগুলো যেন শরীরের ভেতরে বিদ্যুৎ খেলে যায় অভির। এতক্ষণ হেলিয়ে থাকা মানুষের মুহূর্ত সোজা হয়ে বসে, চোখে চাপা উন্মাদনা ঝিলিক। এখনই আসতেছি। হঠাৎ আবার কপাল কুঁচকে যায় তার। কিন্তু এই রেহমান ডাকাত? আনন্দে ঠান্ডা স্বরে উত্তর দেয়, বাসায় কোনো পুলিশ নেই, সবাই কোথায় গেছে। এটুকু আশ্বাস যথেষ্ট ছিল। অভি আর এক মুহূর্ত নষ্ট করে না, ফোন কেটে গিয়ে তড়িঘড়ি উঠে দাঁড়ায়। মুন্ডিটা গিট শক্ত করে বেঁধে বাইকের চাবি তুলে নেয়। কয়েক সেকেন্ড পর রাতের নিস্তব্ধতা ভেদ করে তার বাইকের শব্দ মিলে যায় দূরে। আজ তার বান্দি নাকি তাকে ভালোবাসার কথা বলবে। অন্যদিকে ফোনটা নামিয়ে দীর্ঘক্ষণ স্থির হয়ে বসে থাকে আনন্দী। ঘরের বাতাসটা কেমন ভারী লাগছিল। বুকের ভেতরটা অদ্ভুত অস্বস্তি জমেছিল ধীরে ধীরে। কাল থেকে অভির আচরণ অস্বাভাবিক একটা পরিবর্তন। যে মানুষটা এত বছর ধরে তাকে ভয় দেখিয়েছে, অপমান করেছে, নিজের রাগ আর বিকৃত আসক্তি দিয়ে তিলে তিলে তাকে শেষ করে দিছে, সে হঠাৎ এত নরম কেন, এত শান্ত কেন? অভির মতো মানুষ কি সত্যি বদলায়, নাকি এই কোমলতার আড়ালে লুকিয়েছে আরও ভয়ঙ্কর কিছু? প্রশ্নগুলো মাথার ভেতরে ঘুরপাক খেতে খেতে আচমকা মনে পড়ে যায় পুরনো সেই ঘটনা। 2022 সাল, যে বছরটা তাদের দুজনের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল। সেই দুপুরে ক্লাস শেষ করে মেডিকেল গেছিল সে আর তার বেস্ট ফ্রেন্ড স্নেহা। তারপর স্নেহা ভিতরে যায়, আধ ঘন্টা পর স্নেহা বাইরে এসে মাথায় বিশাল স্কার্ফ করা, কাপা হাতে একটা ভিডিও দেখা আনন্দকে। ভিডিওটা রেকর্ড করা ছিল আনন্দের মায়ের ফোনে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল একজন মেয়ে আতঙ্ক অবস্থায় দাঁড়িয়েছে, আর তার সামনে থাকা একজন পুরুষ তাকে প্রচণ্ড চড় মারছিল। ভিডিওটা ঝাপসা ছিল, কিন্তু একটা জায়গায় একদম পরিষ্কার, সাদা অ্যাপ্রনের সঙ্গে ঝুলে থাকা আইডি কার্ড, ডাক্তার অভি ফর্সি। ভিডিওটা থেকে প্রথমে থানায় যেতে চেয়েছিল অভি, কিন্তু স্নেহা তাকে থামিয়ে দেয়। সে বলেছিল, পুলিশে গেলে আমার প্রেগনেন্সির কথা বের হয়ে যে মানুষ আমাকে দোষ দিবে, ওকে না। তখন মানসিকভাবে ভেঙে পড়ছিল আনন্দে। মাথা কাজ করছিল না ঠিকমতো, কী ঠিক কী ভুল বুঝে ওঠার অবস্থায় ছিল না। সেই সুযোগে স্নেহা তার হাত থেকে ফোন নিয়ে নেয়, নিজের মুখ ব্লক করে আনন্দীর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ভিডিওটা পোস্ট করে। ক্যাপশনে লিখে দেয় নিজে। ক্যাপশনটা ছিল ছোট কিন্তু ভয়ঙ্কর, ডাক্তার নামে পশুদের বিচার হবে না। তারপর যেন কিছুই হয়নি এমনভাবে আনন্দীকে নিয়ে বেরিয়ে পড়ে স্নেহা। রাস্তার পাশে দাঁড়িয়ে দুজনে ফুচকা খেয়ে যায়। আর ঠিক সেই সময়ে ইন্টারনেটে আগুন ধরে যায়। দেশের নামকরা মেডিকেল কলেজে হবু ডাক্তার জড়িত, এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। বিভিন্ন নারী অধিকার সংগঠন কর্মীরা মেডিকেলে চলে আসে। তাদের অনেক মধ্যে অনেকে সত্যিকার অর্থে নির্যাতিত নারীদের জন্য কাজ করছিল। আবার কিছু মানুষ শুধু ক্যামেরাম্যানের সামনে স্লোগান দেওয়ার জন্য। কিন্তু তখন পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে ছিল না। বিকেলের পর কোচিং শেষে স্নেহা আবার আনন্দীকে নিয়ে যায় মেডিকেলের সামনে। আর ঠিক তখনই সব কিছু ঘটে যায়। চারপাশে সংবাদ, ক্যামেরা, লাইভ, মানুষের ভিড়। হঠাৎ করে ভিড়ের মাঝখান থেকে অভিকে টেনে বের করা হয়, আর তার শার্টের গলা ছিঁড়ে গেছিল। কয়েকজন তাকে ধাক্কা দিছিল, কেউ কেউ জুতো ছুঁড়ে মারছিল। অভি বারবার শুধু একটাই কথা বলছিল, এটা আমার কাজ না। কিন্তু উত্তেজিত জনতা তখন শুনতে রাজি না। সাংবাদিকের একজন আনন্দের প্রোফাইল ছবি দেখে তাকে চিনে ফেলে। মুহূর্তের মধ্যে মাইক্রোফোন তাক হয় তার মুখের সামনে। ভিডিওতে থাকা মেয়েটা আপনি? ডাক্তার অভিকে আপনার উপর অত্যাচার করছে?
ভয়ে জমে গিয়েছিল আনন্দী, গলা দিয়ে কোনো শব্দ বেরোয়নি। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা অসহায় স্নেহার দিকে তাকিয়ে শুধু মাথা নেড়েছিল সে। সেই এতটুকু নীরব সম্মতিকে সত্য ধরে নেয় সবাই। মুহূর্তের মধ্যে চারিদিকে ধিক্কার শুরু হয়। কেউ অভিকে নারী নির্যাতন করেছিল, কেউ সাইকোপ্যাথ। তার মেডিকেল লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়, প্রশাসনিক তদন্ত শুরু হয়। আর সেই বিশৃঙ্খলার মাঝে পুলিশ ভ্যানে তোলার আগে একবার মাথা তুলে তাকিয়েছিল অভি সরাসরি আনন্দের দিকে। সেই চোখে রাগ ছিল না, ছিল ভয়ঙ্কর এক প্রতিজ্ঞা। দুদিন পর জামিন ছাড়া পায় অভি। মূলত কৃষ্ণদাস তাকে বের করে আনে। কয়েক বছর আগে অভি একবার তার প্রাণ বাঁচিয়েছিল। সেই ঋণ শোধ করতে কোটি টাকার লবিং শুরু হয়। ধীরে ধীরে ঘটনাটা ভুয়ো অভিযোগ বলে চালিয়ে দেওয়া হয়। ইন্টারনেটে নতুন খবরে ব্যস্ত হয়ে পড়ে। মানুষ ভুলে যায়, কিন্তু অভি ভুলেনি এক মুহূর্তের জন্য। সেদিনের অপমান, মানুষের থুতু, জুতোর আঘাত, লাইসেন্স হারানো, সব কিছুর দায় সে চাপিয়েছিল আনন্দের উপর। তারপর থেকে যেন ছায়ার মতো লেগে আছে তার জীবনে। ভয় দেখানো, অপমান করা, মানসিক নির্যাতন, নিয়ন্ত্রণ, সব কিছু দিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশোধ নিতে থাকে। কিন্তু আজ আজ হঠাৎ এত কোমল কেন অভি? সত্যি কি বদলে গেছে, নাকি এই শান্ত আচরণের আড়ালে লুকিয়েছে আরও ভয়ঙ্কর কোনো অন্ধকার? হাজারটা ভাবনা তখন মাথায় জট বেঁধেছিল আনন্দের মাথার ভিতর। অভির আচরণে পরিবর্তন তাকে অস্বস্তি দিচ্ছিল ভীষণ। মানুষটি কি সত্যি বদলেছে, নাকি আবারও নতুন কোনো খেলা খেলছে? কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে অভির নাম। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকে আনন্দী, তারপর ধীরে ধীরে কল রিসিভ করে। ওপাশ থেকে অভির কণ্ঠ ভেসে আসে অদ্ভুত কোমলতায়, আইসে গেছি। শব্দ দুটো এতটাই স্বাভাবিক ছিল যেন মুহূর্তের মধ্যে মানুষটা অন্যরকম হচ্ছিল। আনন্দী ধীরে ধীরে ব্যালকনিতে যায়। বিকেলের বাতাসে তার চুলগুলো উঠছিল হালকা করে। নিচের রাস্তায় প্রায় ফাঁকা। সে নিচে তাকে শান্ত গলা বলে, পশ্চিম দিকে ব্যালকনির সামনে আসেন। অভি আর কিছু বলে না। কয়েক সেকেন্ড পর বাইকের শব্দ শোনা যায়। নিচে এসে থামে সে। কালো বাইকের উপর বসে উপরের দিকে তাকায় অভি। আনন্দীকে দেখে ধীরে ধীরে চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে। তারপর ঠোঁট বাঁকিয়ে বলে, জলদি কহ ভালোবাসার কথা। উপরে দাঁড়িয়ে আনন্দী কিছুক্ষণ চুপ তাকিয়ে থাকে তার দিকে। তারপর একগাল হাসে। ঠিক পরের মুহূর্তে উপর থেকে ঝাঁপ করে এক বালতি ময়লা পানি এসে পড়ে তার শরীরের উপর। সব কিছু এত দ্রুত ঘটে যে কয়েক সেকেন্ড কিছু বুঝে উঠতে পারে না অভি। নোংরা পানি গায়ে পড়তে থাকে, তার চুল বেয়ে, মুখ বেয়ে, সাদা পাঞ্জাবি বেয়ে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ভিজে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটা পর্যন্ত চমকে সরে যায়। অভি ধীরে ধীরে মুখ তুলে তাকায় উপরের দিকে। আর বারান্দায় দাঁড়িয়ে হাসছিল আনন্দে, চোখে মুখে অদ্ভুত তৃপ্তি। হয়েছে? মাথা কাত করে বলে, না কি আরও বলবো ভালোবাসার কথা? কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অভি। তারপর ভেজা চুল থেকে পানি ঝরতে ঝরতে শান্ত গলায় বলে, ভালোবাসোস না এটাই বললে পারতে। এখানে ময়লা পানি ফেলার কোনো দরকার ছিল না। নোংরা পানিতে পুরো শরীর ভিজে যাওয়ার পর কয়েক সেকেন্ডে স্থির হয়ে দাঁড়িয়েছিল অভি। চুলের ডগায় বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে তার। সাদা পাঞ্জাবিটা গায়ের সঙ্গে লেপ্টে গেছে। রাস্তায় হলুদ আলোয় তাকে অদ্ভুত বিধ্বস্ত লাগে। উপরে বারান্দায় দাঁড়িয়ে আনন্দী ঠোঁট চেপে হাসতে থাকে। অভি কর্কশ করে বলে, তোর ডোজ কম হয়ে গেছে বান্দি, আমার গায়ে ময়লা পানি দেশ। আনন্দী ঠোঁটের কোণে হাসিটা আরও গাঢ় হয়। চোখে মুখে জমে থাকা ঘৃণাটা এবার স্পষ্ট। ময়লা লোকের গায়ে ময়লা পানিই মানে। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে নিচের দিকে তাকায় সে। এখন ফুটেন এখান থেকে। কথাগুলো বাতাস চিরে এসে লাগে অভির মুখে। কয়েক মুহূর্তে কোনো উত্তর দেয় না, শুধু দাঁড়িয়ে থেকে। চোয়ালের পাশটা শক্ত হয়ে উঠছিল ধীরে ধীরে। তারপর নিচু ভারী স্বরে বলে, তোর সাথে যদি না গোসল কইরা শুদ্ধ হয়েছে আমি, এও অভিনা। আনন্দী এবার ভয় পায় না, বরং ঠান্ডা চোখে তাকিয়ে বলে, তার আগে ইন্সপেক্টর রেহমান আপনাকে জেলের ভাত খাবে। কথাটা শুনে হঠাৎ হেসে ওঠে অভি। অদ্ভুত ধীর একটা হাসি। তোর জন্য তো বিষও খাইতে পারি। তার চোখে তখনও স্থির আনন্দের উপর। জেলের ভাত আর কি জিনিস বোকাচন্দ্র? আনন্দে বিরক্তিতে মুখ ফিরিয়ে নেয়। আর একটা কথা বললে ভেতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বারান্দায় আলো নিভে যায়। নিচে দাঁড়িয়ে থাকা অভি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে সেই অন্ধকার বারান্দার দিকে। তারপর ধীরে ধীরে কালো চশমাটা পরে নেয়। বাইক স্টার্ট দিতে নিস্তব্ধ রাত কেঁপে ওঠে।
ইঞ্জিনের গর্জন। রাস্তা বের হতে আবারও চেপে বসে বিরক্তি। হ্যান্ডেল শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে গালি দিতে থাকে, বজ্জাত মাইয়া একটা। লাল সিগন্যালে দাঁড়িয়ে সিগারেটের লম্বা টান দেয় অভি। হঠাৎ ধীরে ধীরে ছেড়ে আবার বিড়বিড় করে বলে, আদরের যোগ্য না একদম। পরক্ষণে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, এইবার আমি শিক্ষা দেব। রাত ধীরে ধীরে গভীর হতে থাকে। উত্তর থেকে পুরান ঢাকা, দীর্ঘ রাত, তার উপর কর্মদিবসের ক্লান্ত শহর তখনও পুরোপুরি থামেনি। কোথাও বাসের হর্ন, কোথাও ফুটপাতের দোকানের চা, কোথাও ধোঁয়া আর মানুষের ভিড়। জ্যামে আটকে থাকতে থাকতে বিরক্ত হয়ে বাড়ছিল অভি। বাইকের হ্যান্ডেলে আঙুল ঠুকতে ঠুকতে চারপাশে তাকায়। রাস্তার পাশে ভাজাভুজির দোকান থেকে ধোঁয়া উঠে আসছে। কয়েকটা রিকশা গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছে। দূরে কোনো এক দোকানে পুরনো বাংলা গান বাজছে ভাঙা স্পিকারে। কিন্তু এসবের কিছু যেন ঠিকমতো দেখছিল না অভি। তার মাথার ভেতর তখন বারবার ভেসে আসে একটাই দৃশ্য, বারান্দায় দাঁড়িয়ে থাকা আনন্দী, চোখ ভরা তাচ্ছিল্য আর সেই গাল ভরা হাসি। দীর্ঘ জ্যাম, ধোঁয়া, ক্লান্ত শহর পেরিয়ে শেষমেশ পুরান ঢাকার শৈলগড়িতে ঢুকে অভি। রাত তখনও গভীর। পুরনো ভবনগুলোতে দেওয়ালে ঝুলে থাকা হলুদ বাতিগুলো আধো অন্ধকারে কেমন মলিন লাগছিল। দূরে কোথাও কাবাব পোড়ার গন্ধ, কোথাও শেষ রাতের চায়ের দোকানে আড্ডা। পুরন ঢাকায় যেন কখনো পুরোপুরি ঘুমায় না। বাইকটা বাড়ির সামনে থামিয়ে দোতলায় উঠে যায় সোজা। মেইন দরজায় গিয়ে কপাল কুঁচকে যায় অভি। দরজার পাশে মেয়ের জুতা। মুহূর্তে বিরক্তি খানিকটা কমে যায় তার। ভেজা চুলে হাত বুলিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে সে। ড্রয়িং রুমে ঢুকতে দেখে টেবিল ভর্তি নানা রকমের খাবার, ফল, মিষ্টি। আর সোফার পাশে শান্ত হয়ে বসেছে সাদিয়া। অভিকে দেখে মেয়েটা একটু চমকে ওঠেন, তারপর দ্রুত মাথায় ঘোমটা টেনে ঠিক করে নেন। কিরে বইন, কবে আসলি? সাদিয়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে নরম গলায় সালাম দেয় তাকে। পুরান ঢাকার সাদিয়াকে প্রায় সবাই চেনে, তবে নিজের পরিচয় না। তার পরিচয় আগে উচ্চারিত হয় তার বাবার নাম আবুল বাশার। লোকমুখে শোনা যায় আবুল বাশার মূলত পাকিস্তানি নাগরিক ছিল। বহু বছর আগে কীভাবে যেন বাংলাদেশে চলে আসে। কেন এসেছিল, কীভাবে এসেছিল, এসব নিয়ে আজও অসংখ্য গল্প রয়েছে, কিন্তু কোনো গল্পের নির্ভরযোগ্য শেষ নেই। তবে একটা বিষয় সবাই জানতেন, উনি ছিলেন উসমান সাহেবের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সেই উসমান সাহেব যাকে পুরান ঢাকার পুরনো লোকেরা এখনও বেতাজ বাদশাহ বলে মনে রাখে। সিন্ডিকেটের ছায়াজগতে তার নাম একসময় আইনের থেকেও শক্তিশালী। আবুল বাশারে বাংলা উর্দু মিলিয়ে কথা বলতেন। কণ্ঠে সবসময় একটা কর্কশ ভারী ভাব থাকত। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে তার মেয়ে সম্পূর্ণ উল্টো, শুদ্ধ নরম বাংলাতে কথা বলেন। বিশেষ করে সাদিয়া, মেয়েটার ভিতরে অদ্ভুত শান্ত সবল লক্ষ্য করে যায়। অভি আর জুলফিকারকে সে নিজের ভাইয়ের মতো দেখে। কেন সেটা হয়তো সাদিয়া নিজেই জানে না। শুধু এই ছেলে দুটোর প্রতি তার অদ্ভুত এক মায়া কাজ করতে থাকে। বর্তমান মহিলা মাদ্রাসায় পড়ে সাদিয়া। মাঝে মধ্যে সময় পেলে বাবার বাড়ি আসেন, আর আজও এসেছেন অনেক কিছু নিয়ে। মেয়েটার চোখে তখনও সেই পুরনো মায়াটাই লেগেছে। এমন কাকভেজা হয়েছেও কীভাবে? দরজায় পাশে দাঁড়িয়ে মুচকি এসে প্রশ্ন করে সাদিয়া। ভেজা চুল থেকে তখনও টপটপ করে পানি গড়িয়ে পড়তে থাকে অভির। সাদা পাঞ্জাবিটা গায়ে লেপটেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও ঠোঁটের কোণে সেই চেনা অদ্ভুত হাসি। অভি জুতো খুলতে খুলতে বলে, এক নাগিন তার বিষ ঢালছে রে বোন। কথা শুনে সাদিয়া মুখ চেপে হেসে ফেলে, তারপর দ্রুত ভেতর থেকে একটা গামছা এনে তার হাতে ধরে দেয়। আগে ফ্রেশ হও, খাবার ঠান্ডা হলে কিন্তু গরম করতে পারবো না। অভি কিছু বলে না, গামছা কাঁধে ফেলে ভেতরে চলে যায়। আর সাদিয়া ধীরে ধীরে টেবিলে খাবার সাজাতে থাকে। ভাত, গরুর মাংস, কাবাব, ডাল, সব কিছু যত্ন করে বাড়ছিল। এই ছেলেটাকে নিয়ে তার অদ্ভুত এক মায়া কাজ করে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে আসে অভি। সাদা গেঞ্জি আর মুন্ডুটা পরে সোজা টেবিলে বসে। সাদিয়া পাশে বসে গল্প জুড়ে দেয়। বেশিরভাগ সময়ই কথা বলে, অভি শুধু শুনে। হঠাৎ একসময় মেয়েটা চুপ হয়ে যায়। আঙুল দিয়ে প্লেটের পাশে আঁকিবুকি কাটতে কাটতে নিচু করে বলে, ভাইয়া একটা কথা বলি। অভি খাওয়া থামিয়ে তাকায়। তুমি কি একটু বাবাকে বলবা আমাকে যেন আর মাদ্রাসায় না পাঠায়? কথাটা শুনে কপাল কুঁচকে যায় অভির। কিছু হয়েছে আমারই সাদিয়া দ্রুত মাথা নেয়। না ভাইয়া, কিছু হয়নি, এমনি ভালো লাগে না। অভি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে মাথা নেয়। সে জানে আবুল বাশারকে বোঝানো সহজ না, কারণ আবুল বাশার একজন মানুষ, পুরান ঢাকার ইতিহাসের জীবন্ত একটা অধ্যায়। 2000 সালের শুরুর দিকে পুরান ঢাকা ছিল আগুনের শহর। সরু গলি, পুরান বাড়ি আর নদীর ঘাটে
নিচে তখন চলতো ভয়ঙ্কর ক্ষমতার খেলা। সেই সময় পুরো এলাকায় নিয়ন্ত্রণ চলতো একজন মানুষ, উসমান সাহেব। লোকটা সম্পর্কে আরও অদ্ভুত সব গল্প শোনা যায়। কেউ বলে তিনি আগে বন্দরের শ্রমিক ছিলেন, কেউ বলে সীমান্ত দিয়ে। কিন্তু একটা বিষয়ে সবাই একমত, উসমান সাহেব বেঁচে থাকতে পুরন ঢাকায় বড় কোনো দাঙ্গা হয়নি, কারণ তিনি ভয়কে নিয়ন্ত্রণ করতে পারতেন। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়, বড় বড় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, এমনকি দাগি অপরাধীরা তার কথায় বাইরে যেতেন না। তিনি নিজ ধর্ম নিয়ে রাজনীতি করতেন না, তার কাছে ধর্মের চেয়ে বড় ব্যবসা। তিনি নিজেকে গর্বের সাথে মুসলমান দাবি করতেন, কিন্তু তার কর্মগুলো শুনলে কথার সাথে মিল পাওয়া যেত না। পুরন মার্কেট সব কিছুর উপর তার অদৃশ্য নিয়ন্ত্রণ ছিল। আর তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিল আবুল বাশার, রহস্যময় লোক। শোনা যায় পাকিস্তান থেকে এসেছিল, কিন্তু কেন এসেছিল কেউ জানে না। তার অতীত নিয়ে কথা বলতে ভয় পায় অনেকে। 2002 সাল, বর্ষার রাতে সব বদলে যায়। এক সকালে বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে উসমান সাহেবের গুলিবিদ্ধ লাশ, আর নদীর অন্য পাশে রক্তাক্ত অবস্থা পাওয়া যায় আবুল বাশারকে। সেদিন নিজের একটা পা হারায় সে। উসমানের মৃত্যুর পর যেন পুরান ঢাকার ভিত কাঁপিয়ে দেয়। তার মৃত্যুর পরপর শুরু হয় ভয়ঙ্কর দাঙ্গাবাজ। শ্যামবাজারে আগুন লাগে, চকবাজারে দোকানে ভাঙচুর, ওয়াইস ঘাটে এক রাতে 3টে। ধর্ম তখন শুধুমাত্র অজুহাত, আসল যুদ্ধ ছিল এলাকা দখল। কে কোন ঘাট নিয়ন্ত্রণ করবে, কার ট্রাক আগে ঢুকবে, কার মাল আগে নামবে। পুরান ঢাকার প্রতিটি গলি তখন ঢাকার রাস্তায় পরিণত হয়েছে। এই অস্থিরতার মাঝে উঠে এসে দুই নাম, কৃষ্ণদাস, চন্দ্রদাস। দুই ভাই হলো ক্ষমতার লোভে। তারা এক হয়ে ওঠে সাপের নেড়ে। তারা খুব দ্রুত ব্যবসায়ী একজনকে নিজেদের ছায়ার নিচে নিয়ে আসে। পুরান ঢাকার একটা বড় অংশ তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে দায়িত্বে চলে নেয় আবুল বাশার। উসমান সাহেবের মৃত্যুর পর তিনিও সিন্ডিকেট থেকে সরে দাঁড়ায়, কিন্তু তিনি প্রকাশ্যে সিন্ডিকেট থেকে সরে দাঁড়ালেও সবাই জানতে চায় ছায়ার আড়ালে এখনও অনেক কিছু তার হাতেই চলে। কিন্তু পুরান ঢাকার অন্ধকারে ইতিহাসের সবচেয়ে রহস্যময় আগমন ছিল আরেকজন, খান সাহেব। হঠাৎ করে যেন আকাশ থেকে নেমে আসা লোক। কেউ জানতো না সে কোথা থেকে নেমেছে, কেউ তার আসল নাম জানতো না। শুধু জানা গেল তার কাছে টাকার শেষ নেই। এক এক করে গুদাম কিনতে শুরু করলো। পুরন ঢাকায় বাড়ি কিনলো, ঘাট কিনলো, মানুষ কিনলো, রাজনীতি কিনলো। অনেকে বলতো পুরান ঢাকার অর্ধেক নেতা তার টাকা চলে। খান সাহেব কখনো সামনে আসতো না, ছবি তুলতো না, মিটিংয়ে বসতো না, কিন্তু তার সিদ্ধান্ত ছাড়া বড় কোনো চালান চলতো না। ধীরে ধীরে পুরান সিন্ডিকেট 4 ভাগে হয়ে যায়, কৃষ্ণভাগ, চন্দ্র দাস, আবুল বাশার, ইসলাম পার্টি, আর পরে উঠে আসে বাতাসি বেগমের তৃতীয় লিঙ্গের পার্টি। বাতাসি বেগমকে নিয়ে পুরান ঢাকায় অদ্ভুত এক গল্প প্রচলিত। জন্মসূত্রে পুরুষ হলে নিজেকে নারী পরিচয়ে প্রতিষ্ঠিত করছেন। শাড়ি, চুড়ি, নাকফুল, ভারী মেকআপ, সবসময় নারী সাজেন থাকে তিনি। অথচ তার নাম শুনলে অনেকে দাগি অপরাধী রাস্তা বদলে ফেলে। পুরান ঢাকার অন্ধকার জগতে বাইরে থেকে যত ছোট লাগে, ভেতরটায় তত ভয়ঙ্কর। বাইরে বাইরে সবাই শত্রু, কিন্তু প্রয়োজনে হলে একই টেবিলে বসে কোটি কোটি টাকার ডিল করে। পুরান ঢাকার অন্ধকার দুনিয়াটা এমন, ধর্ম নিয়ে দাঙ্গা, আর রাতের বেলা সেই একই মানুষের সাথে ব্যবসা করা। এই নোংরা দুনিয়ার নতুন প্রজন্মের দুই ভয়ঙ্কর নাম, অভিব্র, যাকে সবাই কিং এবং চন্দ্রদাস চাঁদ বলে ডাকে, আর জুলফিকার, যাকে আলফা ব্রো এবং ক্যাম্পাসের প্রিন্স ব্রো বলে ডাকা হয়। আবুল বাশার চোখের বিষ, কারণ আড়ালে কৃষ্ণদাস আর চন্দ্রদাস। বেশিরভাগ অপারেশন সামলায় এরা দুজন, অথচ দুজনের স্বভাব সম্পূর্ণ ভিন্ন, আলাদা। জুলফিকার গরম মাথার মানুষ, আর অভি একদম ঠান্ডা। তবু অদ্ভুতভাবে আবুল বাশার মাঝে মাঝে অভির কথা শুনে, কারণ সিন্ডিকেটে এই নোংরা দুনিয়ায় দাঁড়িয়ে ছেলেটা আজ পর্যন্ত নিজের হাতে কাউকে খুন করেনি, কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, কখনো কাউকে গালি দেয়নি, যেটা এখনও প্রায় অসম্ভব ব্যাপার। খাওয়া শেষ করতে হাত ধুতে ধুতে অভি বলে, কথা বলুন। সাদিয়ার মুখ উজ্জ্বল হয়েছে। সত্যি? মেয়েটা হেসে উঠে দাঁড়ায়। তাহলে আজ আসি ভাইয়া, জুলফি ভাইকে খাবার দিয়ে আসতে হবে। অভি ঠোঁট বাঁকিয়ে বলে, সাথে একটু বিষ মিশিয়ে দিস। ভাই, সাদিয়া বিরক্ত মুখে তাকায়। কবে যে তোমরা মিলবা? অভি সিগারেটে আগুন ধরাতে ধরাতে শান্ত গলায় বলে, এই জন্মে না, শুধু তোর জন্য চুপ আছি, নাহলে
এতদিনে দুইজনের একজন মরত। সাদিয়া দীর্ঘশ্বাস ফেলে। সে জানে এই দুইজন মানুষকে বদলানো সম্ভব না। সে বেরিয়ে যায় জুলফিকারের বাইরের দেশে, আর ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে যায়। অভি মাঝে মাঝে ভাবতে পারে না এই ছোট্ট জায়গায় ঘিরে এত আগ্রহ কেন, উপরমহলে এত নিরাপত্তা কেন, এত ক্ষমতার লড়াই কেন। ভাবতে পারে না, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। কিন্তু শহরের অন্য প্রান্তে তখন আলো জ্বলছে। ডিবি কার্যালয়ে কনফারেন্স রুমে টেবিল ভর্তি ফাইল ছড়িয়ে আছে। অতিরিক্ত পুলিশ সুপার ডিবি ইন্সপেক্টর রহমানের দিকে চোখ লাল হয়েছে। কয়েক রাত ঠিকমতো ঘুম হয়নি। সামনে বসেছে ডিআইজি মাহবুব রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার কবির, এসপি ফরিদুল হক আর ক্রাইম অ্যানালিস্ট মেজর অব আদনান রশিদ। ঘরের পরিবেশ ভারী। দেওয়ালে স্ক্রিনে একটার পর একটা ছবি, শিশুর ছবি ভেসে থাকে। সবাই ছেলে, বয়স 12 থেকে 15। কেউ মাদ্রাসা ছাত্র, কেউ পথশিশু, কেউ স্কুল থেকে ফেরার পথে হারিয়েছে, কেউ ঘুম থেকে উঠে নিখোঁজ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় অন্য জায়গায়। সংখ্যা প্রতি 5 বছর পর পর ঠিক 72 জনের শিশু হারায় না। না একজন বেশি না কম। 2006 72 জন, 2011 72 জন, 2016 72 জন, 2021 72 জন। এবার সংখ্যাটা একই জায়গায় থেমেছে, 72। যেন কেউ হিসাব করে মানুষ গুনছে। ঘরের ভেতরে অদ্ভুত নীরবতা। রেহমান ধীরে ধীরে দেওয়ালে টাঙানো মাপের সামনে দাঁড়ায়। লাল মার্কা দিয়ে পুরন ঢাকার কয়েকটা জায়গা গোল করে, শ্যামবাজার, ওয়াইজঘাট, চকবাজার, লালবাগ। সে নিচু করে বলে, স্যার, এটা কাকতালীয় নয়, এটা রিচুয়ালি প্যাটার্ন। কথা শুনে কয়েকজন অফিসার একে অপরের দিকে তাকায়। রেহমান আবার বলে, আমি শতভাগ নিশ্চিত পুরান ঢাকার অদৃশ্য সিন্ডিকেটের সাথে এই ঘটনার কানেকশন আছে। ডিআইজি মেহবুব রহমান কপাল কুঁচকে বলে, বেসিস? রহমান টেবিলের উপর একটা পুরনো ছবি রাখে, 2001 সালের ছবি। নদীর ঘাটে দাঁড়িয়ে কয়েকজন কিশোর। ছবির পিছনে হাতে লেখা সংখ্যা 72। এই সংখ্যা বারবার আস্তে আস্তে, স্যার। ঘরের বাতাস ভারী হয়ে এসে। আমার ইনফরমেশন অনুযায়ী এই বাচ্চাদের ব্যবহার করা হয় অবৈধের কাছে। কাজটা কি কেউ জানে না। অতিরিক্ত কমিশনার তাহসিন কবির ঠান্ডা গলা বলে, তুমি আবার পুরন ঢাকার পিছনে লাগছো রেহমান? কথাটার মধ্যে স্পষ্ট বিরূপ। কারণ বিভাগে এখন ধীরে ধীরে রেহমানের উপর বিশ্বাস কমে গেছে। সে বহুবার অভিয়া জুলফিকারকে ধরার চেষ্টা করেছে, প্রতিবারে ব্যর্থ, প্রতিবারে। কিন্তু এখন কোনো প্রমাণও মরেনি। অথচ রহমান জানে, ভুলে না, সমস্যা অন্য জায়গায়। এই শহরে আইনে বইয়ে লেখা থাকে, বাস্তবে আইন চলে টাকার ইশারায়। অনেক অফিসার সেই টাকার নিচে মাথা নত করে ফেলেছে বহু আগে, কিন্তু রেহমান পায়নি। তার একটাই অপরাধ, তার সবচেয়ে বড় অপরাধ। পরের দিন সকাল 10টা। ঢাকার রাস্তাগুলো তখন পুরোপুরি গরমে ওঠেনি, কিন্তু মানুষের ভিড় জমতে শুরু করে। কোথাও চা ভাব ওঠা, কোথাও পুরনো দোকানের শাটার উঠছে ধীরে ধীরে। এর মাঝে একদল মেয়ে একই রঙের শাড়ি পরে গলি পেরিয়ে হেঁটে চলছে। কারো হাতে ফোন, কারো হাতে ব্যাগ, কারো ঠোঁটে গাঢ় লিপস্টিক। এসএসসি পরীক্ষা আবারও পিছিয়েছে। স্টুডেন্টরা আন্দোলন কারণে পুরো শহরের শিক্ষা ব্যবস্থা এলোমেলো। কিন্তু তাতে কি? কোচিং আছে, বন্ধু আছে, আড্ডা আছে। এ বয়সে জীবন থেমে থাকে? আজকের প্ল্যান ছিল সোজা। আগে একটু রেস্টুরেন্টে বসে আড্ডা, তারপর লিস্ট বানানো। হাঁটতে হাঁটতে মনিকা হঠাৎ কপাল কুঁচকে আনন্দের দিকে তাকায়। কী রে আনন্দি, তোর কানের দুল কই? আনন্দি থমকে যায়। কোন কানের দুল? আরে, আমি এত সুন্দর করে সেট করে দিলাম, এক কান খালি। তড়িঘড়ি করে কানে হাত দেয় আনন্দি। সত্যি তো, একটা নেই। মুহূর্তে তার মুখ ছোট হয়ে যায়। আজ অনেক যত্ন করে সেজে এসেছে। হালকা কাজ করা শাড়ি, খোলা চুল, চোখে পাতলা কাজল। অথচ সবচেয়ে সুন্দর জিনিসটা কখন পরেনি টেরই পায়নি। চারপাশে তাকাতে রাস্তার ধারে একটা ছোট ফুলের দোকান চোখে পড়ে। বাঁশের ঝুড়িতে টাটকা গোলাপ সাজানো। পাশে বসে থাকা বয়স্ক ফুলগুলো অলস ভঙ্গিতে পাখা দিয়ে বাতাস খুঁজছে। আনন্দের চোখ চকচক করে ওঠে। চল গোলাপ কিনি। আবার নতুন ফ্যাশন শুরু হলো? পিছন থেকে হেসে বলে তিথি। সবাই মিলে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আনন্দে নিচু হয়ে গোলাপগুলো দেখতে থাকে। একটা টকটকে গোলাপ হাতে নিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখে। কত? 30 টাকা। এইটুকু ফুল 30 টাকা? আনন্দের চোখ বড় বড় করে তাকায়। 20 টাকা দেবো। ফুলওয়ালা হেসে মাথা নেড়ে, আপনার জন্য 25। আনন্দে বিজয় হাসি দেন। ঠিক আছে, দিন। গোলাপটা নিয়ে খুব সুন্দর করে কানের পাশে গুজে দেয়। খোলা চুলে ফাঁকে লাল ফুলটা
অদ্ভুত সুন্দর লাগছে, যেন লোক ভর্তি ঢাকার ধুলো মাখা রাস্তায় হঠাৎ ফুটে ওঠে টাটকা কোনো সকাল। ফোন বের করে চুল ঠিক করতে করতে সে বান্ধবীদেরকে ঘুরে বেড়ায়, একগাল হাসি দিয়ে বলে, কেমন লাগছে আমাকে, কেমন লাগছে আমাকে। মানে হুট করে পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চমকে ওঠে আনন্দী। হাসিটা ঠোঁটেই থেমে যায় তার। ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতেই বুক ধক করে ওঠে। কাঠফোঁটা রোদের মধ্যে অভি দাঁড়িয়েছে, চোখে কালো চশমা, কোমরে দুই হাত, ঠোঁটের কোণে সেই চির চেনা বাঁকা হাসি। বরাবরের মতো গলায় ঝুলে থাকা মোটা সোনার চেনটা রোদের আলোয় চিকচিক করছে, এতটাই উজ্জ্বল যে চোখে লাগে। কাল রাতের কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আনন্দের। ব্যালকনি থেকে ময়লা পানি ঢেলে দেওয়ার পর অভি বলেছিল, দেইখা নিমু তোরে। তাহলে আজ আজ সেই হিসাব মেটাতে এসেছে। কিছু একটা ভাবতে ভাবতে আনন্দের চোখ চলে যায় অভির পিছনে দাঁড়িয়ে থাকা সাঙ্গবঙ্গের দিকে। নোবেল, ডিজে, শাহিদুল কবির সবার হাতে বড় বড় বালতি, শুধু বালতি নয়, কালচে নোংরা পানি ভর্তি বালতি। দেখতে ঠিক ড্রেনের পানির মতো। মুহূর্তে আনন্দের গলা শুকিয়ে যায়। শুকনো ঢোক গেলে আবার তাকায় অভির দিকে। অভি ধীরে ধীরে চোখ থেকে চশমাটা খুলে পকেটে রাখে। তারপর খুব আরাম করে পাঞ্জাবির হাতে গোটাতে গোটাতে বলে, তোমারে জম্মের মতো গোসল করামো সোনামণি। কথা শুনে আনন্দের বুকের ভেতরটা কেঁপে ওঠে। অভি এবার এগিয়ে আসে, একদম সামনে এসে দাঁড়ায়, এতটাই কাছে যে আনন্দী তার শরীরে সিগারেটের গন্ধটা টের পায়। অভি নিচু হয়ে মুখের দিকে তাকিয়ে বলে, কই তোমার রেহমান ডাকাত, কই? তারপর তাক চারপাশে তাকানোর ভান করে আবার বলে, প্রোটেকশন দিল না ও? আমি তো কয়দিন ছিলাম না, তাই চলে গেছে না? আনন্দী চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অভির দিকে। তার মানে এই কয়দিন ভালো ব্যবহার, মিষ্টি কথা, ফোনে শান্ত গলা, সবটাই অভিনয় ছিল শুধু রেহমানকে ভুল বোঝানোর জন্য। আনন্দে মুখের ভাব দেখে হেসে উঠে অভি। সেই হাসিতে বিদ্রুপ মিশেছিল স্পষ্ট। আহারে, মাথা দুলিয়ে বলে সে, বেচারি, ভাবতেছিলি হেতিরে আমি ইস করি। পাশ থেকে নোবেল আর শাহিদুল হেসে ওঠে। অভি আবারও আনন্দের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়, চো চ্যাট। আনন্দে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তারপর হাসাহাসি, গরম রোদ, নোংরা পানির গন্ধ সব মিলিয়ে বুকের ভিতরটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠছিল তার। সে ধীরে ধীরে অভির দিকে তাকায়, চোখে আবার আগের সেই ভয়টা নেই, বরং জমে থাকা রাগ। তারপর গট গট করে বলে ওঠে, মানুষের চামড়া গায়ে দিলেই পশু মানুষ হয় না। চারপাশে মুহূর্তে চুপ হয়ে যায়। আনন্দী এবার আরও এক পা এগিয়ে এসে চোখে চোখ রেখে বলে, আর ধর্ষক কখনো প্রেমিক পুরুষ হয় না। প্রমাণের অভাব বাইরেই ঘুরছেন, নইলে এতদিনে জেলের ভাত খেতেন। কথাটা শুনে অভির ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা নোবেল, শহীদুল কবিররা একে একে অপরের মুখের দিকে তাকায়, যেন হঠাৎ করে পরিবেশটা বদলে গেছে। অভি কয়েক সেকেন্ড কিছু বলে না, শুধু চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে আনন্দ দেখে। তার চোখের ভেতর তখন অদ্ভুত এক আগুন জ্বলছিল। আনন্দের কথা শেষ হতে কয়েক সেকেন্ড নীরবতা নেমে আসে চারপাশে। তারপর হুট করে হু হু করে হেসে ওঠে অভি আর তার সাঙ্গপাঙ্গরা। এমনভাবে হাসতে থাকে তারা, যেন আগে থেকে জানতো আনন্দের ঠিক এই কথাগুলোই বলবে, যেন পুরো ব্যাপারটা তাদের কাছে পুরনো কোনো নাটকের মুখস্থ সংলাপ। আনন্দের দাঁত চেপে তাকিয়ে থাকে তাদের দিকে। তার মনে হতে থাকে, এই সাহস আসলে তার নিজের না, এই সাহস দিয়েছে রেহমান। সেই মানুষটা তাকে বারবার বুঝিয়েছে, ভয় পেলে শেষ। কিন্তু একটা জিনিস অভি খুব ভালো করেই জানে, সাহস ভাঙতে হয় কীভাবে। কারণ মানুষের শরীর ভাঙার চেয়ে মনের ভিত ভাঙা অনেক সহজ। আর অভির মতো মানুষগুলো সেই কাজটা সবচেয়ে নিখুঁতভাবে করতে পারে। অভির বিকৃত হাসিটা ধীরে ধীরে আরও চওড়া হতে থাকে, আর সেটা দেখে আনন্দের ভেতরে ঘৃণায় ভরে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখ মুখ শক্ত করে গট গট করে হাঁটতে শুরু করে সে। শাড়ির আঁচল বাতাসে হালকা দুলছে, আর আর তার দ্রুত পায়ের শব্দ স্পষ্ট বোঝা যায়। সে রাগে, অপমানে, ঘৃণায় ভেতরটা জ্বলছে তার। অভি পিছন থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ করে হাত বাড়িয়ে আনন্দের শাড়ির আঁচল টান দেয়। টান এতটা আকস্মিক আর শক্ত ছিল যে আনন্দের শরীর সামনের দিকে কেঁপে ওঠে। আঁচলের কাঁধ থেকে সরে গিয়ে প্রায় খুলে যাওয়ার উপক্রম। মুহূর্তের মধ্যে বুকের ভেতরটা ধক করে ওঠে আনন্দের। এক হাতে তড়িঘড়ি করে নিজের শাড়ি আঁকড়ে ধরে সে। রাস্তায় মানুষ ছিল, গাড়ি চলছিল, দূরে হকার ডাকছিল, তবুও সেই মুহূর্তে আনন্দের কাছে মনে হলো
পুরো পৃথিবী থেমে গেছে। অপমানটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে তার শরীর জুড়ে। ধীরে ধীরে পিছন ফিরে তাকায় সে। অভি তখনও তার আঁচলটা ধরে দাঁড়িয়ে, চোখে সেই চেনা উদ্ধত দৃষ্টি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, যেন সে ইচ্ছে করে আনন্দের সীমা পরীক্ষা করছে। দুজনের চোখে কয়েক সেকেন্ড আটকে থাকে। পরের মুহূর্তে কোনো কথা না বলে সজোরে চর বসায় আনন্দী। চরের শব্দটা আশেপাশে কোলাহলের মাঝে স্পষ্ট শোনা যায়। অভির মুখ আশপাশ ঘুরে যায় খানিকটা, কিন্তু আনন্দী থামে না। হাঁপাতে হাঁপাতে সরাসরি তার মুখের উপর থুতু ছুঁড়ে মারে। চারপাশের মানুষ কেউ খেয়াল করেনি। রাস্তার পাশে থাকা বুদ্ধ ফুচকাওয়ালা পুরো দৃশ্যটা আর কেউ দেখেনি। লোকটা বিস্মিত চোখে তাকিয়ে থেকে, যেন বুঝতেই পারছিল না ফুল নেওয়া থেকে গালি, তারপর এত কিছু কিভাবে। আর অভি, সে ধীরে ধীরে মুখ সোজা করে। গালের লালচে দাগ স্পষ্ট হয়ে উঠছিল তখন। কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাগেনি, বরং কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে জিভ দিয়ে ঠোঁটের কোণ জমে থাকা রক্ত ছুঁয়ে থাকে। তারপর খুব আস্তে হাসে। সে হাসি দেখে আনন্দের বুকের ভিতরটা আবার কেঁপে ওঠে। তোর কি অবস্থা করবো আমি? কোনো ধারণা নেই তোর, শেখের বেটি। সেটা তো তখন হবে না যখন আপনি বাইরে থাকবেন। একজন ধর্ষণকারীর শাস্তি ফাঁসি ছাড়া আর কিছুই নয়। তোর বাপের আমারে ফাঁসি দিব, ওটাই দেখবো। চর আর অপমানে আরও গভীর চোখে দৃষ্টি বদলায় না, বরং আরও অদ্ভুত শান্ত হয়ে ওঠে। সে ধীরে ধীরে আনন্দের দিকে এগিয়ে আসে, তারপর আচমকা তার হাত শক্ত করে চেপে ধরে। এতটাই শক্ত যে আনন্দের কবজি প্রায় ব্যথায় অবশ হয়ে আসে। আনন্দে আঁতকে উঠে হাত ছড়ানোর চেষ্টা করে। অভি চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার মাথার ভিতর ভয়ঙ্কর কিছু ঘুরছে। আজ হয়তো সে সহজে ছাড়বে না। অভি একটু ঝুঁকে আসে আনন্দের দিকে। তার গরম নিঃশ্বাস এসে লাগে আনন্দের মুখে। তোর সাহস দিন দিন বাড়তেছে বান্দি। কথার সঙ্গে সঙ্গে হাতের চাপ বাড়ায় সে। আনন্দের বুক ধড়ফড় করতে থাকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে নিজেকে ভীষণ অসহায় লাগে তার। ঠিক তখনই দূর থেকে পুলিশের গায়ের হর্ন ভেসে আসে, একটা না দুইটা, তারপর আরও কয়েকটা। রাস্তার পরিবেশ মুহূর্তে বদলে যায়। অভি কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাস্তার দিকে তাকায়। দূরে পুলিশের লাল নীল আলো ঝলকাতে শুরু করছে। পরের মুহূর্তে তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। নাম না নিতেই শয়তান হাজির। আজকে না হয় বাঁচলি, কিন্তু কতদিন বাঁচবি? আনন্দে কোনো উত্তর দেন না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে। বুকের ভিতরে এখনো ধুকপুক করছে, কিন্তু মুখ শক্ত করে রাখে। অভি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তার দিকে, তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দেয়। কারণ সে জানে এখন ঝামেলা বাড়ানো যাবে না। এখন সিজ ফায়ার চলছে। এই সময় জেলে গেলে কৃষ্ণ দাসের নাম খারাপ হবে। আর কৃষ্ণ দাসের নামের সঙ্গে নিজের নাম জড়াতে অভি কখনো ভুল করে না। লোকটা রক্তের বাবা না হলে এই অন্ধকার দুনিয়ায় তার পরিচয়ের বড় অংশ। তাই রাগ গিলে নেয় সে। চুপচাপ গাড়ির দিকে হেঁটে যায়। নোবেল তাড়াতাড়ি দরজা খুলে দেয়। অভি গাড়িতে উঠে বসার আগে শেষবারের মতো আনন্দের দিকে তাকায়, তারপর ঠোঁট বাঁকিয়ে তুলে দেখায় তাকে। অশ্লীল অবজ্ঞার সেই ভঙ্গি যেন শেষ হুমকি। গাড়ির দরজা বন্ধ। পরের মুহূর্তে গাড়ির ধোঁয়া তুলে রাস্তা ছেড়ে চলে যায়। আর আনন্দে দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। দূর থেকে পুলিশের সাইরেন তখন আরও কাছে আসছে। অভি সোজা বাইক ঘুরিয়ে চলে যায় আস্তানার দিকে। রাত গভীর হওয়ার আগে পৌঁছাতে হবে। আজ সাধারণ কোনো আড্ডা না, আজ বৈঠকে আছে। কৃষ্ণদাস নিজেই বসবেন সেখানে। তবে বৈঠকে শুধু বাইক রেস নিয়ে না, আজ আরও বড় খেলা হবে টেবিলের উপর। শহরের এক প্রভাবশালী এমপি নিজের কালো টাকার পাহাড় সাদা করতে চায়। নির্বাচনের আগে টাকা পরিষ্কার না করলে বিপদ। কিন্তু কোটি কোটি টাকা তো আর হাওয়ালা হয়ে যায় না। এর জন্য লাগে পথ, লাগে লোক, লাগে এমন একটা অন্ধকার নেটওয়ার্ক যারা দিনের আলোয় ছায়ার মতো বেঁচে থাকতে পারে। আর পুরনো ঢাকার সিন্ডিকেট ঠিক তেমনই। তাদের ব্যবসা শুধুমাত্র সীমাবদ্ধ থাকেনি মানি লন্ডারিং, জাহাজের ভুয়ো কাগজ, পুরনো গুদামের নামে ফেক আমদানি, এমনকি এতিমখানার ডোনেশন পর্যন্ত। সব জায়গাতে তাদের অদৃশ্য হাত রয়েছে। তাই আজকের রাতের বৈঠক গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরে আস্তানার ভেতরে ঢুকলে বোঝা যায় আজকের মূল আকর্ষণ অন্য কিছু। নাইট রান, পুরান ঢাকার কিংবদন্তি বাইক রেস। এই শহরের কিছু জিনিসের সময়ের সঙ্গে বদলায়, যেন শত বছরের পুরনো গলি, মসজিদের আজান, শাঁখারি বাজারের আলো ঠিক তেমনই বদলায় না এই রেসের ঐতিহ্য। প্রতি বছর এপ্রিলে 12 তারিখ রাত 1টা 2 মিনিট ঘড়ির কাঁটা এই সময় ছুলে শুরু হয় রেস।
কেন একটা দুই? পুরান ঢাকার এই প্রশ্নের উত্তর কেউ স্পষ্ট জানে না। কেউ বলে উসমান সাহেব প্রথম চালান সফল করেছিল এই সময়, কেউ বলে মৃত্যুর সময় ছিল এটা। আবার অনেকে বিশ্বাস এই সময়টা শহরের উপর নজর কম থাকে, পুলিশ, রাজনীতি, আইন সব যেন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে থাকে। উসমান সাহেব বেঁচে থাকলে এই রেস ছিল ক্ষমতা মাপার খেলা। তখন পুরান ঢাকা এত ভাগে ভাগ হয়নি, হিন্দু মুসলমান দাঙ্গা ছিল না, সিন্ডিকেট ছিল এক ছাতার নিচে। কিন্তু তার মৃত্যুর পর শহর ভাগ হতে শুরু করে, রক্ত ঝরে, গলি দেখলো গুদাম ভাগ হয়ে যায়, আর সেই ভাগের সঙ্গে সঙ্গে রেসও হয়ে ওঠে আধিপত্যের প্রতীক। কারণ এই রেসে জেতা মানে শুধু ট্রফি জেতা নয়, জেতা মানে হলো এক বছরের জন্য হাফ গোডাউন, ড্রাগের রোগ, অস্ত্র চালান, ডলারের লেনদেন, বন্দর থেকে হারিয়ে যাওয়া কন্টেনার, সব কিছুর অর্ধেক নিয়ন্ত্রণে চলে যায় বিজয় হাতে। পুরো এক বছর। তাই এই রেসে কেউ শুধু গতি নিয়ে নামে না, নামে রাগ নিয়ে। এবার রেসে 4 জন নামবে। অভিজাত কৃষ্ণদাসের সবচেয়ে ভয়ঙ্কর চাল, জুলফিকার অর্থাৎ প্রিন্স বড়ো, চন্দ্রদাসের দাবার সব থেকে দামি খুঁটি, আর কালী মস্তান, বাতাসি বেগমের দলের মূল রাইডার, যাতে মাতাল তালে ঠিক। এবং সবার শেষে সুফি হাওলাদার, আবুল বাশার পুরনো সৈনিক, পুরান ঢাকার পুরনো দৌড়বিদরের শেষ জীবন্ত কিংবদন্তি একজন। রাত যত গভীর হয় তত মানুষ জড়ো হতে থাকে। গুদামের ছাদে ছায়ার মতো দাঁড়িয়ে থেকে অস্ত্রধারীরা, নিচে বাইক ইঞ্জিন গরম করে, কেউ টাকা ধারে বাজি লাগায়, কেউ সিগারেট টানে, কেউ চুপচাপ দাঁড়িয়ে শুধু রাইডার দেখে। কারণ সবাই জানে আজকে রাতে আবার পুরান ঢাকার অন্ধকার জগতে আবার নতুন করে ক্ষমতার হিসেব লেখা হবে। রাত তখন 12:56। কেরানীগঞ্জের পুরানো ইন্ডাস্ট্রিয়ালের জোনটা যেন এক অন্য দুনিয়ায় পরিণত হয়েছে। দিনের আলোয় এখানে ভাঙা ট্রাক, মরিচা ধরা কন্টেন আর পরিত্যক্ত গুদামে পড়ে থাকলো। রাত গভীর হতে জায়গাটা বদলে যায় অন্ধকার সাম্রাজ্যের ময়দানে। চারপাশে অসংখ্য বাইকের হেডলাইট জ্বলতে থাকে, ধোঁয়া, সিগারেটের গন্ধ আর পেট্রোলে ঝাঁঝানো বাতাস মিলে পুরো পরিবেশ ভারী হতে শুরু করে। দূরে নদীর কালো পানিতে আলো কাঁপতে থাকে, আর মাঝখানে ফাঁকা রাস্তায় উপর তৈরি হয়েছে রেসিং প্রতিযোগিতা। এক এক করে 4 জন রাইডার সামনে এসে দাঁড়ালো। সামনে জুলফিকার, কালো জ্যাকেট, হাতে গ্লাভস, চোখে ঠান্ডা স্থিরতা। তার পাশে এসে দাঁড়ায় অভি, কালো টি শার্টের উপর লেদার জ্যাকেট, মাথায় ঝুঁটি শক্ত করে বাঁধা। তারপর কালী মস্তান, গায়ের রং কুচকুচে কালো, চোখ দুটো অস্বাভাবিক স্থির। সবশেষে আসে সুফি হাওলাদার, বয়সের ছাপ মুখে স্পষ্ট, দাড়িতে পাক ধরছে, তবু তার বাইকের শব্দ উঠতে আশেপাশে তরুণদের মুখ চুপসে যায়। চারপাশে নিজেদের জায়গায় বাইক থামানো, কয়েক মুহূর্ত কেউ কথা বলে না, শুধু ইঞ্জিনের গর্জন। তারপর ধীরে ধীরে সবাই একজন আরেকজনের দিকে তাকায়। চোখে চোখ পড়েছে, সেই দৃষ্টিতে রাগ আছে, পুরনো হিসেব আছে, ক্ষমতার লড়াই আছে। অভি ধীরে ধীরে হেলমেট তুলে মাথায় পড়ে। জুলফিকার একই কাজ করে, কালো হ্যান্ডেল ঘুরিয়ে ইঞ্জিন রেপ করে। সুফি শুধু চুপচাপ সামনের দিকে তাকিয়ে দেখে। চারপাশে দাঁড়িয়ে থাকা সিন্ডিকেটের লোকেরা গলা ফাটিয়ে চিৎকার করে শুরু করছে। কেউ নিজের দলের নাম নিচ্ছে, কেউ টাকা ধরে বাজি লাগাচ্ছে। কৃষ্ণদাস সিগারেট হাতে দাঁড়িয়েছে একটু দূরে, তার অপর পাশে চন্দ্রদাস, অন্যদিকে বাতাসি বেগম শাড়ির আঁচল কাঁধে মেলে, ঠোঁটে লাল পান চিবোতে চিবোতে তাকিয়ে থাকে রেস লাইনের দিকে। তাদের সবার থেকে দূরে আবুল বাশার, চোখে গাঢ় সুরমা, মাথায় সাদা টুপি, গলায় তসবি, পরনে ঢিলঢালা পাঞ্জাবি, হাতে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখলে চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা আসে। বয়স তার শরীর খানিকটা নুইয়ে গেছে ঠিকই, কিন্তু উপস্থিত এখনও পাহাড়ের মতো ভারী। একটু পর সামনে এগিয়ে আসে রেফারি, পুরনো নিয়ম অনুযায়ী তার মুখ কালো কাপড়ে ঢাকা, যাতে কেউ কখনো তার পরিচয় জানতে না পারে। তার হাতে থাকে পুরনো স্টপ ওয়াচ। লোকজন চারপাশে দিকে একবার তাকায়, তারপর গম্ভীর গলায় বলে, 1 রান, নো ব্রেক, নো রুল, যে আগে ফিরবে হাফ গোডাউন তার। রাত তখন ঠিক 1টা 1। 4টি বাইকের গর্জন, ইঞ্জিন একসাথে গর্জে ওঠে। জুলফিকার হেলমেট ভিসা নামিয়ে ফেলে, অভি নিচু হয়ে হ্যান্ডেল শক্ত করে ধরে। কালু মস্তান বাইক সাইলেন্সার থেকে আগুনের ফুলকি বেরোয়, আর সুফি হালদার স্থির চোখে সামনে তাকিয়ে থাকে। চারপাশে দাঁড়িয়ে থাকা সিন্ডিকেটের সদস্যরা চিৎকার করতে শুরু করছে, কেউ বাজি ধরছে, কেউ নিজের দলের নাম নিচ্ছে, কেউ আবার নতুন শুধু নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় 1টা 2 ছোঁয়া মাত্র হাত নিচে পড়ে। পরের মুহূর্তে 4টা বাইক আগুনের মতো ছুটে বেরিয়ে যায় অন্ধকার রাস্তার চিরে।
পুরান ঢাকার অন্ধকার আকাশ কাঁপিয়ে বাইকগুলো পাশাপাশি। হঠাৎ সাউন্ডবক্সে গান বেজে ওঠে, ইয়া আলী রেহেম আলী। উন্মাদনা পর্ব 6। পুরো গল্পটা প্লেলিস্টে আছে। কালকে অ্যাঞ্জেলিনা, আকাশ প্রিয়া, সাজের মায়ের 3টাই দিব।